স্বাগত জানাচ্ছি সংবাদ যুগে। দিনের প্রধান সংবাদ এবং তার বিস্তারিত বিশ্লেষণ নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি মাহবুব হাসান। শুরুতেই জেনে নেই কি থাকছে আজকের সংবাদ যুগে। আগামী 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে রমজান শুরুর এক সপ্তাহ আগে ইনশাআল্লাহ বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই বিষয়ে কোনো সংশয় সন্দেহ নেই। শুধুমাত্র মতপার্থক্যের কারণে এই সিলেক্টিভ ভাবে কাউকে আক্রমণ করা, এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের মধ্যে মত পার্থক্য থাকবে, আমাদের ভিন্নমত থাকবে এবং সেগুলো গণতান্ত্রিক প্রক্রিয়ায় হবে এবং আমরা ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো আমাদের এই ছোট ছোট পার্থক্য ভুলে গিয়ে আমরা একটা বেটার বাংলাদেশ আমরা গড়ে তুলব। আগামী বছরের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠানের কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার নির্দেশনা মতে নির্বাচন কমিশনও সার্বিক প্রস্তুতি নিতে শুরু করেছে। প্রধান উপদেষ্টার ঘোষণায় রাজনৈতিক দলগুলোও নির্বাচনী প্রস্তুতিতে জোরে সোরে নেমেছে। বেশ কিছু দল তাদের সম্ভাব্য প্রার্থীদের নামও ঘোষণা করে ফেলেছে। দেশ এখন নির্বাচনমুখী। মোটামুটি রাজনৈতিক দলগুলোর নানান ধরনের কথাবার্তায় সেরকমটা বোঝা যাচ্ছে। এসব নিয়ে আজকে কথা বলবো। আমাদের সঙ্গে আজকে আছেন বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। আপনাদের স্বাগত জানাচ্ছি সংবাদ যুগে। সাইফুল হক, আপনাকে দিয়ে শুরু করতে চাই। গতকাল একটি সংবাদ সম্মেলনে আপনি বলেছেন যে আগামী ফেব্রুয়ারিতে সরকার ও নির্বাচন কমিশন থেকে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের কথা বলা হলেও জনমনে নির্বাচন নিয়ে সংশয় কাটছে না। জনমনে সংশয়ের কথা আপনি উল্লেখ করেছেন। আপনার মনে কোনো সংশয় দেখা দিয়েছে কিনা? আপনাকে ধন্যবাদ। আমরা তো বরাবরই আমরা নিশ্চয়ই মানুষ 17 বছর ধরে যে জাতীয় নির্বাচনের জন্য অপেক্ষা করছে, অন্তর্বর্তী সরকার এবং তারা আগামী বছরের রোজার আগে মধ্য ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলবার পর এরপরে নির্বাচন কমিশন থেকে যখন একইভাবে তারাও যখন একটা স্পষ্ট বার্তা দিয়েছেন যে তারা রোজার আগে মধ্য ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচনের লক্ষ্যেই তারা কাজ করছেন, স্বাভাবিকভাবেই সরকার নির্বাচন কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর একটা আস্থার জায়গা তৈরি হয়েছে। সরকারের সাথে দলগুলোর যে মনস্তাত্ত্বিক দূরত্ব ছিল সেটাও খানিকটা দূর হয়েছে বলে আমার ধারণা। কিন্তু আশঙ্কার জায়গাটা এই জায়গা থেকে যে আমরা দেখছি যে ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল, কিছু কিছু অংশীজন তারা এমন সমস্ত বিষয় তারা হাজির করছেন যেগুলো বলতে পারেন নির্বাচনকে ফেব্রুয়ারিতে করা যাবে কিনা। নাগরিক হিসেবে কিন্তু সে ব্যাপারে অনেকগুলো সংশয় তৈরি হয়েছে। রাজনৈতিক দল, জনগণ তারা যখন একটা বলতে পারেন নির্বাচনের লক্ষ্যে তারা যখন রাজনৈতিক সাংগঠনিক প্রস্তুতি, সম্ভাব্য নির্বাচনী অঞ্চল, সম্ভাব্য প্রার্থিতা তারা যখন আলাপ আলোচনা করছেন, প্রাথমিক গণসংযোগে আছেন, তখন এমন সমস্ত প্রশ্ন, যেমন ধরুন বিচারের প্রশ্ন, যে বিচারটা তো দৃশ্যমান হচ্ছে, দৃশ্যমান হবে, যেটা সবাই দেখতে চায়। আমরা বলেছি সংস্কারের ব্যাপারে, তো সংস্কারের ব্যাপারে আমরা জুলাই মাসে পারিনি, এই অগাস্টে পারা যাবে কিনা তো আমরা দেখতে চাই। জুলাই সমঝোতা সনদ স্বাক্ষর হবে, এরপরে যেটা সংসদের বিষয় সেগুলো আগামী নির্বাচিত পার্লামেন্টে তারা এটা সংবিধানে যুক্ত করবেন, এটাই স্বাভাবিক। কিন্তু যখন এগুলোকে শর্ত আকারে হাজির করা হচ্ছে, কেউ কেউ আবার ধরুন তাদের শব্দ বাক্য রাজনৈতিক প্রতিযোগিতাকে যখন একটা সহিংস রাজনৈতিক এক ধরনের বৈরিতায় যখন নিয়ে যাওয়ার প্রবণতা আমরা লক্ষ্য করি, যে না হলে নির্বাচন হতে পারবে না, হতে দেওয়া হবে না। কেউ কেউ বলছেন পিআর এর ব্যাপারে সংখ্যানুপাতিক পদ্ধতি না হলে আগামী নির্বাচন হবে না বা নির্বাচন হতে দেওয়া হবে না। এই যে সুপারলেটিভ ডিগ্রিতে তারা যখন কথা বলেন, তখন কিন্তু এগুলো নাগরিকদেরকে তো কিছুটা উদ্বিগ্ন করে, কিছুটা তাদের মধ্যে দুশ্চিন্তা তখন এটা তৈরি হয়। কিন্তু আপনি এমন একটা বিষয় হাজির করছেন যেগুলো বলতে পারেন যে কারণ নিম্ন কক্ষে পিআর এর ব্যাপারে কোনো আলোচনা নাই, এবং জাতীয় ঐক্যমত্য কমিশন যে আলোচনা করছেন সেদিক থেকেও নিম্ন কক্ষে বিদ্যমান পদ্ধতিতেই নির্বাচন হবে, এটা সাধারণ এটা ঐক্যমতের জায়গাটা, কিছু কিছু দলের ভিন্নতা সত্ত্বেও এটা ঐক্যমতের জায়গাটা তৈরি হয়েছে। উচ্চ কক্ষের ব্যাপারে যেখানে কিছু দলের নোট অফ ডিসেন্ট সহ আমরা বলেছি উচ্চ কক্ষে সেখানে সংখ্যানুপাতিক পদ্ধতিতে 100টি যে আসন সে আসনে সেখানে হতে পারে। তো এটা তো চূড়ান্তভাবে তো যখন আমরা আগামী
জনপ্রতিনিধিরা নির্বাচিত হবেন, পার্লামেন্ট যখন গঠিত হবে, তখন এগুলো যখন সংবিধানের অংশে যুক্ত হবে, সংবিধান যখন প্রয়োজনীয় সংশোধনগুলো তারা যুক্ত করবেন, অনেকগুলো প্রশ্ন তখন সাংবিধানিকভাবে তখন মীমাংসা হবে। এখন এরকম যদি প্রশ্ন আসে যে আপনার জুলাই সমঝোতা সনদ, সেটা আগেই সেটাকে কার্যকারী করতে হবে, যখন এই প্রশ্ন ওঠে, সাংবিধানিক বিষয়গুলো তো কেবল কোনো অধ্যাদেশ জারি করে বা এসআরও জারি করে আপনি তো সংবিধানের বিষয়গুলোকে আপনি মীমাংসা করতে পারবেন না। তার জন্য পপুলারলি ইলেক্টেড পার্লামেন্ট লাগবে, ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ লাগবে, তাহলে সেগুলো নির্বাচনের মধ্য দিয়ে আপনি যাবেন। তো এই জায়গা থেকে আমার যে সংশয় সন্দেহ, আমি মনে করি ইতিমধ্যেই, কারণ হ্যাঁ কিছু চ্যালেঞ্জ আছে, কিছু প্রশ্ন আছে, কিছু প্রশ্ন উত্থাপিত হয়, রাজনীতিকদের সমস্ত কথা মাঠে তারা যেটা বলেন এটাকে সবসময় অতটা সিরিয়াসলি নেবার কিছু নেই। রাজনৈতিক প্রপাগান্ডা, রাজনীতির স্ট্যান্ড হিসাবে নানা রাজনৈতিক সমীকরণ থেকে তারা কথা বলেন, অনেক সময় দর কষাকষির জায়গা থেকেও রাজনীতিকরা নানা ধরনের কথাবার্তা বলেন। এগুলো আমাদের অতীত রাজনৈতিক ঐতিহ্য। আমি বিশ্বাস করি, কারণ আগামী ফেব্রুয়ারির নির্বাচন কোনো কারণে যদি অনিশ্চিত হয়ে পড়ে, বাংলাদেশ বহুমাত্রিক বড় ধরনের ঝুঁকির মধ্যে পড়বে। এমনিতে বাংলাদেশ একটা আধা নৈরাজ্যিক পরিস্থিতি চলছে, এমনিতেই বাংলাদেশের একটা গুরুতর নিরাপত্তার ঝুঁকি আমরা দেখছি ভেতরে এবং আমাদের সীমান্তের চারপাশে। সুতরাং নির্বাচিত পার্লামেন্ট, নির্বাচিত সরকার, যার একটা স্ট্রং পলিটিক্যাল ম্যান্ডেট আছে, এটা ছাড়া আসলে বিদ্যমান সংকট থেকে বেরোনোর জায়গা নেই। আমি এখন বিশ্বাস করতে চাই, যেটুকু উদ্বেগ উৎকণ্ঠা আছে, আলাপ আলোচনা করে, বোঝাপড়া করে, কোন দলে যদি কোনো যৌক্তিক কথা থাকে নিশ্চয়ই সেটা আলোচনা হতে পারে। সরকার কথা বলবে, নির্বাচন কমিশন কথা বলবে, এবং শেষ পর্যন্ত আমরা মধ্য ফেব্রুয়ারি নির্বাচন, যে নির্বাচনের অপেক্ষা করছি, একটা অংশগ্রহণমূলক নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ গণতন্ত্রের পথে এবং একটা গণতান্ত্রিক অভিযাত্রার পথে বাংলাদেশ করতে পারবে। অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বললেন, আমি আজিজুল বারী হেলাল আপনাকে যদি একটু জিজ্ঞেস করি, কোনো সংশয় শঙ্কা দেখেন না? সালাউদ্দিন আহমদ খুব পরিষ্কার করে বলেছেন যে তার মধ্যে মনে কোনো শঙ্কা সংশয় নেই যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। তবে তিনি বলেছেন, তবে নানান বাহানা দিয়ে যারা নির্বাচন বয়কট করবে তারা নিজেরাই দেশের রাজনীতিতে মাইনাস হয়ে যাবে। এখন অংশগ্রহণমূলক নির্বাচন তো আকাঙ্ক্ষিত, কোনো নির্বাচনে যদি সেটি যদি অংশগ্রহণমূলক না হয়, তাহলে সেই নির্বাচনও মানে কোন আঙ্গিকে আসলে দেখা হবে, সেটাও তো প্রশ্ন। অনেকগুলো রাজনৈতিক দল যদি নানান বাহানায় অংশ না নেয়, সেটাও তো কাম্য নয়। জি, আপনাকে ধন্যবাদ। আপনি যেটা বলছেন যে অনেকগুলো রাজনৈতিক দল যদি নানান বাহানায় অংশ না নেয়, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কথা। আমাদের 24-এর গণ অভ্যুত্থান হয়েছিল যে একটি নির্বাচিত সরকার, জনগণের সরকার দেশটা চালাবে, যেটা গত 17 বছরে হচ্ছিল না। এখন সেই 24-এর গণ অভ্যুত্থানের পরে আমরা সেই নির্বাচিত সরকারের দিকে যখন হাঁটছি, তখন যদি আপনি সেই নির্বাচিত সরকার ব্যবস্থার যে নির্বাচন, সেই নির্বাচনকে বয়কট করার কথা বলেন, কি সংস্কার ছাড়া নির্বাচন হবে না, সংস্কার যে হচ্ছে না বা হবে না এই কথা তো কোনো রাজনৈতিক দল বলেওনি, তত্ত্বাবধায়ক সরকারও বলেনি। তারপরে বলছেন বিচার ছাড়া নির্বাচন হবে না, বিচারের প্রক্রিয়া চলছে, এই কথা সবাই বলছি, আমরা রাজনৈতিক দলও বলছে, সরকারও বলছে। আপনি এখন এক একটা ন্যারেটিভ তুলছেন, যেমন পিআর পদ্ধতিটা যখন সলভ হলো যে উচ্চ কক্ষে পিআর নিয়ে ভাবা যেতে পারে, কিন্তু নিম্ন কক্ষে পিআর সমস্ত রাজনৈতিক দলই কিন্তু ঐক্যমত হয়েছে। এখন যদি আপনি নির্বাচনে না আসেন, তাহলে ক্ষতিটা কার হচ্ছে দেখেন, ক্ষতিটা হচ্ছে বাংলাদেশের গণতন্ত্রের, অর্থাৎ বাংলাদেশের নিজেরই ক্ষতি হচ্ছে। কারণ আমাদের দেশে যে পরাজিত ফ্যাসিবাদ, এরা চায় যে বাংলাদেশে একটা অস্থিতিশীল সরকার থাক, বাংলাদেশে কোনো সরকারই না থাক, একটা আপনার উইক গভর্নমেন্ট থাকলে এই পরাজিত ফ্যাসিবাদের আবার ফিরে আসবার জন্য, অর্থাৎ পুনরুৎপাদনের একটা জায়গা তৈরি হয়। একই সাথে আমাদের এই পরিবর্তনকে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত এটা কোনোভাবেই সহ্য করতে পারেনি, এবং পরাজিত ফ্যাসিবাদ ওই ভারতেই লুকিয়েছে। সুতরাং তারা চায় যে বাংলাদেশে যদি একটা পুতুল গভর্নমেন্ট, একটা ওই যে হামিদ কারজাই মার্কা গভর্নমেন্ট, একটা লেন্দুর দর্জি মার্কা গভর্নমেন্ট, একটা আব্দুল হালিম মার্কা গভর্নমেন্ট যদি বসানো যায়, তাহলে তার বাংলাদেশের নিয়ে আপনার খেলা যায়। তা আমরা 24-এর গণ অভ্যুত্থানটা কি করেছি এই অন্যের হাতের পুতুল হওয়ার জন্য? আমরা নিজেদের দেশ নিজেরা পরিচালনা করতে চাই। এখন আপনি বলছেন যে
আমাদের নির্বাচনের আগেই সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করতে হবে। সাইফুল হক ভাই ঠিকই বলেছেন, এটাকে আইনি বাস্তবায়ন করতে গেলে আপনাকে একটা নির্বাচিত সরকার সংসদ লাগবে, সেই সংসদই আপনারা এটাকে ঠিক করবে। কিন্তু এখন জামাতে ইসলামী বাংলাদেশ, এনসিপি, এদের যদি আপনি দেখবেন বা অন্য রাজনৈতিক দল, এদের যদি আপনি ওই তলে তলে ওবায়দুল কাদেরের ভাষায় বলতে হয়, তলে তলে যদি ওদের সিট দিয়ে দেওয়া হয়, ওরা চাচ্ছে একটা আমি আর ডামির নির্বাচন, যে বিএনপি, জামাত, জাতীয় পার্টি, ওই যে আপনাদের এনসিপি, আরো যে দল, সমস্ত দলের একটা ঐক্য। কিন্তু এটা কি সম্ভব? কারণ নির্বাচনের আগে যদি আমরা ঐক্য করে নির্বাচনটা করি, তাহলে কি অপোনেন্টটা আমাদের কি হবে? তাহলে তো শেখ হাসিনা 24 সালে সে আমি ডাবে নির্বাচন হলো। আমরা বলছি যে আপনারা সবাই ইন্ডিভিজুয়ালি একটা ইলেকশন করেন, একটা কম্পিটিটিভ ইলেকশন হোক, নির্বাচনের পরে আমরা সরকার গঠনে এই আপনার জাতীয় ঐক্যমতের যে সরকার, সেইটা আমরা ব্যবস্থা করব, এবং যারা সরকারে আসবে না জাতীয় সরকার, তারা বিরোধী দল থাকবে। এখন যখন এই আলোচনা এই আলোচনায় তারা তো দেখছে। আর আপনার আরেকটি কথা, যে বাংলাদেশে এখন কিন্তু ডিফ্যাক্টো ক্ষমতায় রয়েছে জামাত এবং এনসিপি, কারণ সরকারের সমস্ত সুযোগ সুবিধা তারা বহন করে এখন ক্ষমতাকে এনজয় করছে। যদি নির্বাচনটা হয়, যদি এই পরিস্থিতি হয়, তাহলে এই সরকারের অধীনে নির্বাচন নিয়ে কি আপনারা মানে কিভাবে, তাহলে সেটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? আপনি নতুন সরকার কিভাবে আনবেন? আপনাকে তো ডক্টর ইউনূস সরকারকে মেনেই নির্বাচনটা করতে হবে। ডক্টর ইউনূস সরকার তাহলে কি আপনি সরকার, মানে আপনি যে অভিযোগ করছেন, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কি ফেয়ার ইলেকশন মানে জনগণ আশা করতে পারে? কারণ তারাও নির্বাচনে অংশ নেবে, তারা আপনি বলছেন যে এনজয় করছে তারা এই সরকারের তারা তো সরকারকে এনজয় করছে, এই জন্যই তারা নির্বাচনটাকে আপনার দীর্ঘায়িত করতে চাচ্ছে, নির্বাচন থেকে অনিশ্চিত করতে চাচ্ছে। তারা আপনার ক্ষমতাটা এনজয় করছে, ক্ষমতাটা বেশি দিন এনজয় করতে পারবে, এবং এই সুযোগে তারা তাদের দলকে গুছিয়ে নিতে পারবে। অর্থাৎ গণতন্ত্রকে বন্ধক রেখে, নির্বাচনকে বন্ধক রেখে তারা তাদের অভিলাষ চরিতার্থ করতে চায়। সুতরাং এই সরকারের অধীনে নির্বাচন আমাদের সবারই আসা উচিত 24-এর গণ অভ্যুত্থানের স্বার্থে। আপনি যদি নির্বাচন না আসেন, তাহলে কিন্তু 24-এর গণ অভ্যুত্থানের সাথে বড় একটা বেইনসাফি হয়ে যাবে। যে আমি একটু সাইফুল হকের কাছে আসতে চাই। আজকে ভারতের জনপ্রিয় পোর্টাল দ্য প্রিন্ট একটি খবর চেপেছে, সেখানে তারা বলছে যে নিষিদ্ধ ঘোষিত যে দল আওয়ামী লীগ, বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ দলটি, তারা নির্বাচনকে নানানভাবে বানচাল করার জন্য চেষ্টা করবে, তারা একটা প্ল্যানিংয়ের মধ্যে আছে, এরকমটি তারা খবরটা অনেকটা এরকম ব্যাখ্যাটা করলে, সেই জায়গায় আসলে কি দেখেন, চ্যালেঞ্জ দেখেন কি? না, আমি তো যেটা আপনি বললেন, আসলে তো আমাদের নির্বাচনকে ধরুন, মানুষ তো আমি মনে করি যে ইতিমধ্যে তো ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে মানুষের মধ্যে ব্যাপক একটা আশাবাদের জায়গাটা তৈরি হয়েছে। এবং আরেকটা কথা যেটা বলি, যে আপনি কিছু সিদ্ধান্ত, যেটা আপনি আইজুল বারী হেলালকে জিজ্ঞেস করছিলেন, কিছু সংস্কারের ব্যাপার আছে যেটা সরকার 6 মাস আগে, 3 মাস আগে বা এখনই, আর যেগুলো সংবিধানের সাথে যুক্ত না, এসব ব্যাপারে অনেক আগেই সরকার সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। এটা নিয়ে তো আমাদের মধ্যে কোনো দ্বিমত নেই। প্রশ্ন এসছে কেবলমাত্র যেগুলো সাংবিধানিকভাবে গুরুত্বপূর্ণ রিফর্মের এজেন্ডা আছে, প্রস্তাব আছে, সেটা তো নিশ্চয়ই তার জন্য জাতীয় সংসদ লাগবে। তো সেগুলো তো নিশ্চয়ই আপনি নির্বাচনের আগে, পার্লামেন্টের আগে এটাকে আপনি কার্যকরী করবার কোনো সুযোগ নেই। বা যদি আপনি এখন জবরদস্তি করতে চান, তারা তো কিছু পথ দেখিয়েছে, তারা কি তাদের এই বিষয়ে তাদেরও কিছু যুক্তি আছে। না, যুক্তি তো থাকতেই পারে, কিন্তু না, আপনি সাংবিধানিক প্রশ্নে তো আপনার সংসদ লাগবে, নির্বাচিত জনপ্রতিনিধিত্ব লাগবে। এটা ছাড়া তো আপনি গায়ের জোরে বা আপনি রাজপথে কথা বলে তো এটা সংশোধন করা যাবে না। আর আপনি আমাকে সরাসরি যে প্রশ্ন করলেন, আমি মনে করি নির্বাচন যদি অনিশ্চিত হয়ে যায়, আপনি বলেন এ ধরনের ঝুঁকিটা বাড়তে থাকবে। আমরা দীর্ঘ একটা গণজাগরণ, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, আমাদের 2000 ছাত্র, তরুণ, শ্রমিকের জীবনদানের মধ্য দিয়ে আমরা যে গণ অভ্যুত্থান সংগঠিত করেছি, বাস্তবত ধরুন 1 বছর পার হয়েছে, আওয়ামী লীগ এখনো পর্যন্ত কিন্তু তাদের দিক থেকে ন্যূনতম কোনো দায়িত্ব নেওয়া, কোনো ক্ষমা প্রার্থনা করা, কোনো অনুশোচনার কোনো লেশ মাত্র নেই। এমনকি তিনি যে দেশে আছেন, তারাও কিন্তু এখনো পর্যন্ত এই পরিবর্তনকে রাজনৈতিক থেকে বা ডিপ্লোম্যাটিক্যালি এখনো তারা কিন্তু গ্রহণ করেছেন, এরকম কোনো লক্ষণ নেই। তাহলে আপনার নির্বাচন যদি অনিশ্চিত হয়ে যায়, যদি দেশে যদি অস্থিতিশীলতা বাড়ে, তাহলে
লাভবান হবে কারা? লাভবান হবে যাদেরকে দেশের কোটি কোটি মানুষ একটা গণঅভ্যুত্থানের মধ্যে যাদেরকে জি, বিদায় exactly. দিয়েছে, তারা তো চেষ্টা করবেন নতুন ভাবে নতুন চেহারা নিয়ে কিভাবে তারা ফিরতে পারে। এক্স্যাক্টলি, আপনি সেই আশঙ্কাটাও দেখেন। অনেক ধন্যবাদ। আমাকে শেষ করতে বলা হচ্ছে, দুঃখিত, আমি আসলে মাঝপথে আপনাকে থামাতে হচ্ছে। অনেক ধন্যবাদ সাইফুল হক এবং আজিজুল বারী হেলাল, আপনাদের দুজনকে যুক্ত হবার জন্য আজকে সংবাদযোগে। ৭১-এর সঙ্গে থাকুন।